সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। আমি বলি ভাই, এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহ কোথায় আছে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায়, পাবলিক আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন? এই কোরআন শরীফ আপনাকে বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান চিনে যান যে আপনি। আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই আপনার জ্ঞান রফিক কমি মাদ্রাসার আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান আপনি? আমি একটু বলি ভাই, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে। এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা। আবার এটা শুধুমাত্র আমি আবার বলবো আমাদের মাথার তাজ, এটা শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিক ভাবে সবার আর কি। জি, আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন আপনি? তো জানে না, কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। না ভাই, ওই আলোচনা অন্যদিন ভাই, এটা এই আলোচনা এই কথাটা বললে বুঝে আসবে ভাই, এই কথাটা বললে আপনার বুঝে আসবে। সেটা হলো কিন্তু আপনি যেটা বলতেছেন, তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি ওরা কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি। তারা আপনি পারবেন? এখন আপনাকে বলি, আপনি চরমনাই আশরাফ গানির যে সরকার, ইলিয়াস ভাই আমি বলি, আরে ভাই আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানির সরকারের যে সমস্ত লোকেরা ছিল, তারা কি তওবা করে সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে, ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনার ভাই, আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে, এই তর্ক করলে অনেক লম্বা হবে, সেই তর্ক গেলাম না অন্য একদিন। এগুলো ইনশাআল্লাহ অন্য একদিন, এগুলো নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? আপনি কিছুই পারেন না, আপনি খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাবো কেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি পারেন না, কিন্তু আপনার আমি নেতা মানে আপনার নেতা মানুষ কোথায় জানেন? আপনি আপনাকে আমি এই কথা বলি, ওলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করতেছি, ভাই আপনার কথাগুলোতে আমি নেতা মানি না, দরকার, কারণ আপনি পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই, আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই? আলেমদেরকে মানবেন না? বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি দাঁড় করাইতে পারবো। আমি নাম বলেন, আমি ইলিয়াস ভাই আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি নাম বলেন, একজনের নাম। কার নাম বলতে হবে বলেন? কি বিষয়ে বলেন? আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে। শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব জানে? হ্যাঁ জানে। হ্যাঁ জি জি, আমি জানি না মামুনুল হক কি জানে, আমি জানি না। হ্যাঁ, ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। জানতে পারে, সেই পড়াশোনা কমই মাদ্রাসায়। আরে ভাই, কমই মাদ্রাসায় সব থাকতে হবে কেন? ভার্সিটিতে কোরআন আছে? ভার্সিটিতে কোরআন আছে? কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে যে আপনি বলেন না কোরআনে আছে, আপনি কিন্তু আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই। পারবেন আমি কেন নাই? আপনি কোন বিষয় বলবেন? কোরআনে কি মিরাস নিয়া ওয়ারিসানা সম্পদের ওয়ারিসানা ইলিয়াস ভাই এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করা ভালো হবে। আলহামদুলিল্লাহ ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। আজকে আমরা একটু সরাসরি বলি, হ্যাঁ, একটু কিছু কষ্টের কথা। আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়।
যে ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন, এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আরেকটু ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হবো, শালীনতার সাথে আরেকটু নমনীয় হবো। বলেন। ঠিক আছে, মানে কথা যদি গুলো আমরা থামাবো না আপনাকে, কিন্তু আচ্ছা আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো, কেন বললাম জানেন কথাগুলো কেন বলছি, কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা ওনাকে নিজের, আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি, 2-3 জনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন। বাড়ির থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো, আপনাদের আলেমরা যদি, আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আমরা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আম ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই, একটু মনে রাখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন, আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই, আসলে আমি আপনার কথা তো আমি আটকাইতে পারবো না। হুজুর আপনি কারেক্ট, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে, আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই, আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম, এতদিনে অন্তত 50 কোটি টাকার মালিক থাকতাম। আমি সাক্ষী, অন্তত 50 কোটি টাকা। আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না, আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না, করানো হয়েছে, জামিন হয়েছে। কোনো বলেন, আপনারা জানেন, বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চেয়েছি, পকেট থেকে দিয়েছি। আমি নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে, মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন, যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই মানে না করতেন, তাইলে এগুলিতে যাইতাম না। খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করবো? অনেক মানুষ, এই যে আপনারা 3 জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না, আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আয়না খায়া ফেলবে। আরে ভাই, আমি দুনিয়ায় 1 সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে। কত বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। এগুলি নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হইলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে, আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক। যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে, কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো, ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, ওনাকে বলা লাগে, কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন, জীবনে আপনি জাজ হইতে পারতেন, যেই জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন। তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু। এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই। 5 তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন। আর যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন, তার কোনো সমস্যা নেই। মুসলেখা লাগবে, কারোর আপনি আটক রেখে করবেন, সমস্যা নেই, করেন, যে কোনো পদ্ধতিতে জামিন দেন। মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা। এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে, রফিকুল ইসলাম ভাই আপনার কাছে, আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে। আপনাদের আসলে মানে
মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। জি, শুকরিয়া ভাই। ইউনূস, আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই, আমরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং। আমাদের এমন কিছুই চাইও নাই, যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই। আমরা যেই মানে মূল যে সমস্যাটা এই রাষ্ট্রের, সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন, এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল, তার লোকজন চুরি করেছিল, এই জন্যই বোধহয় মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো, আমি মনে করি না, একদমই না। এই গত 15 বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায়। দেখেন সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা, মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক বিডিআর এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে তারা জঙ্গি সাজালো, নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা, সব জায়গাতেই মানে জঙ্গি, সব জায়গায় জঙ্গি। এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে। এই যে এই জায়গাতেও এই যে আদনান ভাইয়ের যে ঘটনা, আদনান ভাই, আবরার ভাই, এই ওনাদের সবারই হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানে গিয়েছিল, তার সাথে ওনার ছবি আছে, এক মিটিং এ তারা একটা ছবি ছিল, এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গি। আর তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারের ছবি ভাই, মিটিং এর পাবলিক সেমিনারের ছবি, পাবলিক সেমিনার, সেটাই মানে পাবলিক সেমিনারের একটা মিটিং বা কিছু একটা ছবি। এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে, শেখ হাসিনা যেই ব্যক্তিকে সেনাপ্রধান বসিয়ে গেল, শেখ হাসিনা যেই ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে, আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল দিয়েই বলেছেন আসিফ নজরুল স্যার যাতে ওনার উপর আবার না খেপেন। তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না, কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস আমরা নাম ধরে বলেছি, সেই শামসুদ্দিন মাসুম, সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পিএস। সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে। আসিফ নজরুলের একটা বউ আছে, 4-5টা গার্লফ্রেন্ড আছে, প্রচুর টাকা আছে, অনেক কিছু আছে, শুধু সম্মান নাই। আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপড়াবে তোমারে। যখন যেটা বলি ওটা 6 মাস পরে হইলেও ফলে। এই যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না, বলেছিলাম তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতাম, বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি? আপনি 5ই আগস্ট যে আপনার এত বড়, আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো, আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি? দরকার নাই তো, যেটা করা দরকার সেটা করেন। মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো, এমনি ভোট দিত আপনারে। সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে, বিএনপির সাথে লাগে, এই করে ওই করে, নানান বিদিকের যে অবস্থা, কোনো আসল কাজে তারা হাতে দেয়। তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে, সেগুলো নিয়ে এখন আর বলি না। কারণ ওই যে বললাম 5 তারিখে আজকে যে কথাগুলো বলছি, রফিকুল ইসলাম মাদানী, আসিফ আদনান কিংবা আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম, ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন, এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলারও সাহস পায় নাই আগে, তারপরও কথা বলছি, বলার সুযোগ পাচ্ছি, এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে। তো যাই হোক, আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় 14 গোষ্ঠী, বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান, সবাই পলাতক, নামও বলতে পারে না, সবাই নানান ভাবে চেষ্টা করে। আমি বিএনপি করতাম, আমি আওয়ামী লীগ করতাম, মনে মনে আওয়ামী লীগ করলেও মনে মনে বিএনপি করতাম। এই যে তাদের মানে যে চেষ্টা, বিএনপি সাজার কিংবা জামাত। কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মুজিবুর, সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে, দাড়ি রেখেছে কয়টা, দাড়ি রেখে এখন তিনি নাকি চরমনাই করেন। তার এই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি। এই যে বিশাল লানত, এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না, সেটার জন্য যদি হয়, আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে। যদিও খাতগুলো ছোট, গরুর হাট, টেম্পো স্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি, কিন্তু খাত ছোট হইলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে। তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত, একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের। সেই শেপি যদি আবার ব্যাক করে, তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা? সেই শেপ যদি আসে, ডক্টর ইউনূস, আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না। ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে। আমরা অনেক কিছু দেখছি, আপনাদের মানে একদম দৃশ্যত কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না এখনো পর্যন্ত।
ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই, এখনো পর্যন্ত ট্রানজিট আছে, আমাদের করিডোর আছে, সবই ভারত ভোগ করছে, আমাদের বন্দর ব্যবহার করছে, অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে, আমরা কিছুই দেখছি না। তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট টুটপাট করে, অনেক উপদেষ্টার খবর জানি, টার্কিতে টাকা জমাচ্ছে, কানাডাতে জমাচ্ছে, এই ছাত্রদের ভেতরেও টাকা পয়সা ধুমায় জমাচ্ছে। তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না, এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না, তখন বলবেন ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে। এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছি, 1 বছর হয়েছে। ফেনীর ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে, বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে, আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে, বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে। খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয়, আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদেরকে আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর, বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি এইসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন, তারা এই যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের পেজগুলো দেখেন, ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে করার চেষ্টা করছে, আপনারা এখন রাস্তায় নেমেন না। যদি দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো কিছু করার থাকবে না, আমরাও সেই পরামর্শ দিব, নামেন, সরকারের করেন। বিএনপিও এখন আপনাদের সাথে আসবে, জামাত এই কি বলে এনসিপি জামাত আসবে, তারপর অন্যান্য জাতীয় পার্টি, এরা সবাই আসবে, ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে, এরা এসে রাস্তায় আসবে, বিশৃঙ্খলা হবে, ঝামেলায় পড়বেন। যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে, এটা খুব দ্রুত করতে হবে। আপনাকে আমি অনেক পছন্দ করি হুজুর, সেটার কারণ হচ্ছে যে একটা ঘটনা বলি, সেটা হলো আপনি যেদিন আটক হন, আমার মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন, আপনাকে পুলিশ যখন ধরে নিয়ে যায়, আপনি পুলিশকে এইভাবে শুয়ে করছিলেন, আরে আমার এইভাবে নিয়ে যান, আমি এমনি যাবো, আপনি আমাকে পালায় যাচ্ছি নাকি, আমার মনে আছে আপনি খুব করে বলছেন। ভাই, যেই আলেম খুতবার ইয়েতে দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হইল মসজিদের সভাপতি, ওর নিজেরই তো ইমান নাই, কারণ ওই কথা বলতে পারে না, কারণ আমার চাকরি থাকবে না, চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাবো, ওর নিজের ইমান নাই তো ওর পিছনে আমার নামাজ পড়ে লাভ কি? ওর আগে কলেমা পড়ে আবার ফের তওবা করে ওর ইমান করে, এটাই শিরক। আমরা শিরক মানে খুব, আপনারা এখানে খুব বিজ্ঞ আলেমরা আছেন, আমি আমার নিজের যেটা মনে হয়, শিরক মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে বলা না যে আল্লাহ 2 জন আছে, 3 জন আছে, 5 জন আছে, এটা না। আমি আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও শিরক। সে তো নিজে স্বীকার করে না, ওরে তওবা পড়ে আবার ফের করা উচিত। তো এই ধরনের আলেম দিয়ে আমরা করব কি? এই জন্য আপনারা পছন্দ করি, আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ নাই, এটাই কারণ। তো আপনার ব্যাপারে জানি, কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আসলে আপনাকে না, আপনাদের আলেম সমাজকে নিয়েই। আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না, আপনার সীমাবদ্ধতা আছে। বাট পুরো আলেম সমাজকে বলবো যে ভাই দেখেন, আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে। এই যে একটা বিশাল উপদেষ্টা পরিষদ হলে আপনাদের একজনের ডাকেও নাই, কেন ডাকে না? এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী? আপনারা যে ডাকবে, আপনারা, আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান, জামাতটা নিয়ে আপনার অনেক আছে, জামাতটা যদি বলেন আপনি সরকার চালায়, জামাত সরকার চালাইতে পারবে, কারণ সে ওই পড়াশোনা করেছে, সেই জ্ঞান অর্জন করেছে, সে ভালো খারাপ আমি জামাতটা ভোট দেন না দেন আমি সেটা বলছি না, কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান, আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আমি চরমনে পি সাহেবরে আর ওনার নায়েবে আমির কি যেন ওনারা আছেন, দুইজনে বানাই দিলাম। না ভাই, এই ব্যাপারে আমার একটু আছে, এই ব্যাপারে আমাকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আসিফ আদনান ভাই, আমরা আছি, আব্দুল্লাহ আসিফ আদনান ভাইরা তো, আপনারা তো আর কোনো ইয়েতে নাই। না, আমি ওটা বলতেছি না। আসিফ আদনান ভাই এখন পড়াশোনা করেন কোথায় জানেন? আসিফ আদনান ভাই কি করছেন? আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি। না, আমি ওটা বলি নাই, আমি বলতেছি কেন শুনেন ভাই, আমি ইলিয়াস ভাই, আমি আপনার কথাটা কাট করলাম কেন? আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন, তাইলে হুজুরা পারবে না, এটা সত্য। না, আইনের শাসন করতে বলি না তো, আমি পশ্চিমাদের আইন নিবেন কেন? আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছেন না আসিফ ভাই? জি ভাই, আমি একটু ক্লিয়ার করি, আমি মাদ্রাসায় পড়ি নাই ভাই, আমার পড়াশোনা পুরো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। আমি ওইটাই বললাম যে আপনি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না, আমি সেটাই বলছি, আমি বলি না যে আমি আলেম না, আসলে সবাই আলেম বলছেন, আমি আলেম না। আপনি ওনারে তো আপনি আলেম হিসাবে নিয়ে আসতে পারবেন না। আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই
ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি না ইলিয়াস ভাই, এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। মানে এটা হলো, আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন, আমি কোন ইকোনমি পড়বো? আমি ইসলামী শরিয়ার ইকোনমি পড়বো, আমি জাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়বো। তো আমাদের যে পড়াশোনা, আমি বলি ভাই, আমাদের যে এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক, আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন? এই কোরআন শরীফ আপনাকে বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান চিনে যান যে আপনি। আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই আপনার জ্ঞান। রফিক ভাই কমি মাদ্রাসার আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়েন আপনি? আমি একটু বলি ভাই, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে। মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে। এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার বলবো বলে না, আমাদের মাথার তাজ, এটা শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিক ভাবে সবার আর কি। আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন আপনি? তো জানে না, কিন্তু আমি একটু আসিফাত ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। না ভাই, ওই আলোচনা অন্যদিন ভাই, এটা এই আলোচনা এই কথাটা বললে বুঝে আসবে ভাই, এই কথাটা বললে আপনার বুঝে আসবে। সেটা হলো, কিন্তু আপনি যেটা বলতেছেন, তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি ওরা কি বানাইতেছে আপনি জানেন? এটাই তো বলতেছি, তারা আপনি পারবেন? আপনাকে বলি, আপনি চরমনাই আশরাফ গানির যে সরকার, ইলিয়াস ভাই আমি বলি, আরে ভাই আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানির সরকারের যে সমস্ত লোকেরা ছিল, তারা কি তওবা করে সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে, ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনার ভাই, আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে, এই তর্ক করলে অনেক লম্বা হবে, সেই তর্কে গেলাম না অন্য একদিন। এগুলো ইনশাআল্লাহ অন্য একদিন, এগুলো নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। কারণ আমি বলতেছি কেন, কারণটা বলি। আমি বলতেছি, আপনি যখন সরকারের কথা বলতেছেন, তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন। শুধু হুজুররা কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি, বিএনপির অধীনে হুজুররা যাচ্ছে না? আওয়ামী লীগের অধীনে হুজুররা যাচ্ছে না? যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড মানতে হচ্ছে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের মধ্যে থেকে আপনি কিছুই পারেন না, আপনি খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাবো কেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি পারেন না, কিন্তু আপনার আমি নেতা মাইনা থাকবো। আপনার নেতা মানুষ কোথায় জানেন? আপনাকে আমি এই কথা বলি, ওলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করতেছি, ভাই আপনার কথাগুলোতে আমি নেতা মানি না দরকার, কারণ আপনি পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই, আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই? আলেমদেরকে মানবেন না? বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন, অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি দাঁড় করাইতে পারবো। নাম বলেন। আমি ইলিয়াস ভাই, আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি নাম বলেন, একজনের নাম। কার নাম বলতে হবে বলেন? কি বিষয়ে বলেন? আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে। শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব জানে। হ্যাঁ জানি। হ্যাঁ জি জি, আমি জানি না মামুনুল হক কি জানে, আমি জানি না। হ্যাঁ, ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। জানতে পারে, সেই পড়াশোনা কমই মাদ্রাসায় নাই, সেই পড়াশোনা কমই মাদ্রাসায়। আরে ভাই, কমই মাদ্রাসায় সব থাকতে হবে কেন?
থাকতে তাহলে হবে না কেন? ভার্সিটিতে কোরআন আছে? ভার্সিটিতে কোরআন আছে? না, কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে যে আপনি বলেন না কোরআনে আছে, আপনাকে কিন্তু আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই, পারবেন না। আমি কেন নাই? আপনি কোন বিষয়ে বলবেন? কোরআনে কি মিরাস নিয়া ওয়ারিসানা সম্পদের ইলিয়াস ভাই এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করা ভালো হবে। তবে আলহামদুলিল্লাহ ভাই এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। কোরআন হাদিস এবং ইজমার ভিতরে মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে। আপনি বুঝলেন কেমনে? আপনি তো এটা অর্থই জানেন না। আপনার কমি মাদ্রাসার সেই অর্থই পড়ায় নাই, তো আপনি জানলেন কেমনে? আপনি হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না, সে তো অর্থই জানে না। আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন, আপনি কেমনে? না, এখানে তো তাফসীর কারক আছে, শুধু হাফেজরা জানতে হবে এরকম না। আপনি যদি বলেন আপনাদেরকে আমরা শুনেন, ধরেন ক্লাস 8 পড়া ছাত্র কি ইকোনমিক্স জানে? ভাই ক্লাস 8 পাস কোন ছাত্র কি ইকোনমিক্স জানে? সবচেয়ে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হলো ওইটার হেড হিসাবে তারে বসা, কারণ কি সে ওইটার এক্সপার্ট। বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলি? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে, আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার জানাজাতে, আর হইলো মিলাদ। এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন, যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন, এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না, এই কারণে আপনাদের এই সমস্যা। এই বিষয়গুলোতে আমি দ্বিমত পোষণ করতেছি। ঠিক আছে ভাই, না জানেন ভাই, আপনাদের পড়ানোই হয় না, জানবেন কোথেকে? যদি জেনে থাকে। না আপনি যেটা বলছেন, আপনি ভাই ইলিয়াস ভাই শুনেন, আপনি আমার সাথে বসেন। আমি আজকে তো লাইভ টক শুতে এই কথাগুলো বলতেছেন, ম্যাচুরিটি কিংবা আপনি একটা সামাজিক বিচার আদালত বলেন, এই ইস্যুগুলো